ফস করে একটা ম্যাচ জ্বালালেন লেফটেন্যান্ট। একদম শুনশান রুমে শব্দটা ছোটখাটো একটা বিস্ফোরণের মতো শোনালো। আমার কপাল ভালো, কেউ আমার দিকে লক্ষ্য করছিল না। এই দেখুন মিস্টার ম্যাডক্স, পাইপ ধরিয়ে বললেন লেফটেন্যান্ট। আমি আপনার মনের কথা বুঝতে পেরেছি, আর আমি এও জানি আপনার ধারণা এ পর্যন্ত কখনো ভুল হয়নি। কিন্তু কোনো কিছু শুরু করার আগে পুরো ব্যাপারটা আমার হজম হতে হবে। ফায়ারপ্লেসের সামনে গিয়ে দাঁড়ালেন ম্যাডক্স। দিস ইজ আ মার্ডার কেস। আমি এখানে খুনের গন্ধ পাচ্ছি। খুন তো অবশ্যই হয়েছে, আমি কখনো ভুল করিনি, এবারও করছি না। যাই হোক, এই খুনের কেসে আমি আপনাকে যথেষ্ট রসদ সরবরাহ দিতে পারি। লেফটেন্যান্টের পাইপ নিভে গিয়েছে, সেটাতে ম্যাচ জ্বালিয়ে আগুন ধরাতে গিয়ে বললেন, কিসের রসদ? লাশটি মাটি থেকে উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব অনুমতি জোগাড় করে দেব। তার চেয়ে বড় কথা হলো, খুনটা কে করেছে সেটাও বলে দিতে পারবো। ধপ করে আমার হার্ট একটা বিট মিস করে গেল। তারপর এত দ্রুত ধুকপুকানি শুরু হলো যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই নাকি, বলতে পারবেন? লেফটেন্যান্টের হাতে ম্যাচের কাঠি জ্বলছিল। পাইপে আগুন দিতে ভুলে গিয়েছেন তিনি। তো বলে ফেলুন, কে খুন করেছে? কে আবার? তার স্ত্রী, বললেন ম্যাডক্স। এই মহিলা এর আগেও ডিলেনি সাহেবকে খুন করার চেষ্টা করেছিল, কিন্তু বেচারা জানে বেঁচে গেলেও পঙ্গু হওয়া থেকে রক্ষা পায়নি। বাধা দিতে যাচ্ছিলাম আমি, কিন্তু চট করে নিজেকে সামলে নিলাম, কারণ মুখ খুললেই সবাই বুঝে ফেলবে আসলে খুন কে করেছিল। বুঝলাম না, বললেন লেফটেন্যান্ট। ডিলেনি সাহেব 4 বছর আগে এই মহিলাকে বিয়ে করেছিলেন। বিয়ে হওয়ার 3 মাস যেতে না যেতেই আমার এক এজেন্টের সাথে কথা হয় মিসেস ডিলেনির। তিনি আমার এজেন্টকে পরামর্শ দেন সে যেন ডিলেনিকে দিয়ে একটা দুর্ঘটনা সংক্রান্ত বীমা করিয়ে নেয়। বীমাটির ক্ষতিপূরণ অর্থের পরিমাণ উল্লেখ করে দেন $1,00,000। লেফটেন্যান্টের দিকে মোটাসোটা আঙুল তুলে বললেন ম্যাডক্স, একজন নারী কখন তার স্বামীর জন্য দুর্ঘটনা সংক্রান্ত বীমা করানোর জন্য পায়তারা করে? যখন সম্পর্কের লাল বাতি জ্বলে। বীমাটির ব্যাপারে আমার এজেন্ট আমার সাথে কথা বলে। আমি তাকে কাজ চালিয়ে যেতে বললাম, কিন্তু মিসেস ডিলেনির নামে ঠিকই একটা ফাইল খুলে রেখে দিয়েছিলাম। ডিলেনির সাথে আলোচনা করে আমার এজেন্ট পলিসি সাইন করিয়ে নেয়, কিন্তু একদিন পরেই ডিলেনি বীমাটি বাতিলের জন্য লিখিতভাবে আবেদন করেন। আমরা আর তাকে কিছু বলতে যাইনি, কারণ ইতিমধ্যে আমি গোলমালের গন্ধ পেয়ে গেছি। আর আমার ধারণাটাই সত্যি হলো। পলিসি বাতিলের 3 দিনের মাথায় এজেন্ট জানায় ডিলেনির দুর্ঘটনা হয়েছে। যদি তার ইন্স্যুরেন্স করা থাকতো তাহলে বীমার অর্থ দাবি করে আবেদন করা হতো এবং বরাবরের মতো একটা তদন্তও হতো। কিন্তু যেহেতু ইন্স্যুরেন্স করা ছিল না, তাই আমি আর নাক গলালাম না। জ্যারেটকে পাঠালাম, যার কাছ থেকে আপনি কেসটি গ্রহণ করেছিলেন। পুরো ঘটনাটি খুব খুব চতুরতার সাথে ঘটানো হয়েছিল। ডিলেনির কিছুই করার ছিল না। বিস্তারিত ফাইলে লেখা আছে, চাইলে দেখে নিতে পারবেন। মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছিলেন ডিলেনি। গাড়ি চালাচ্ছিল তার স্ত্রী। মাউন্টেন রোডে গিয়ে সে গাড়ি থামায়। সেখানে তার এক বন্ধুর গাড়ি নষ্ট হয়ে রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল। বেঘরে ঘুমোচ্ছিলেন ডিলেনি। তাকে গাড়িতে রেখে তার স্ত্রী নেমে যায়। মিসেস ডিলেনির ভাষ্যমতে পার্কিং ব্রেক ঠিকভাবে সেট করা ছিল না, তাই দুর্ঘটনাটি ঘটে। ওই দুর্ঘটনা থেকে ডিলেনি কিভাবে বেঁচে ফিরলেন সেটাই আশ্চর্যের বিষয়। লেফটেন্যান্ট বললেন, আরে শালা, এই অবস্থা? এখনো শেষ হয়নি, শুনুন। আমার মনে হয় এই মহিলার নজর খারাপ। যেই ডিলেনি সাহেব টিভির জন্য বীমা করালেন, সে টের পেল এতে 5,000 টাকার ক্ষতিপূরণ মিলবে। ব্যাস, আবার লেগে পড়ল। এবার তো খুনই করে ফেলেছে, আর আমিও এসে গিয়েছি তাকে শায়েস্তা করতে। এই মুহূর্তে আমার উচিত ছিল উঠে দাঁড়িয়ে বলা, ভুল করছেন, ডিলেনিকে আমি খুন করেছি, কিন্তু বলতে পারলাম না। চুপ করে বসে রইলাম। বুক ধুকপুক করে চলেছে। মুখ থেকে পাইপ সরালেন লেফটেন্যান্ট। তাকে যে মিসেস ডিলেনি খুন করেছে সেটা তো প্রমাণ করতে পারলেন না মিস্টার ম্যাডক্স। অধৈর্য হয়ে হাত নাড়লেন ম্যাডক্স। ওটা আপনার কাজ, আমি আমার সবকিছু বাজি ধরতে রাজি আছি। খুন এই মহিলাই করেছে।
এখন আপনার কাজ হলো তাকে ভালোভাবে বড়শিতে গেঁথে ফেলা। খুঁজে বের করুন ডিলেনির মৃত্যুর সময় সে কোথায় ছিল। আমি নিশ্চিত তার অ্যালিবাই থাকবে, সেটা যাই হোক না কেন। চোখ বুজে গ্রহণ করবেন না, ভালোভাবে চেক করে তারপর সিদ্ধান্ত নেবেন। আর ডিলেনির মরদেহ সমাধি থেকে উত্তোলন করে ফেলুন। টিভির পেছনের কভার সরিয়ে নাটক সাজিয়েছে মহিলা, স্ক্রুড্রাইভারও সেই রেখেছে। এসব করেছে ক্ষতিপূরণের $5,000 পাওয়ার জন্য। মাংসলো নাক চুলকালেন লেফটেন্যান্ট। বেশ, জেফারসনের সাথে কথা বলে বডি তোলার ব্যবস্থা করছি। উঠে দাঁড়ালেন তিনি। মিসেস ডিলেনি এখন কোথায় আছেন জানেন কিছু? হারমাস বলল, লস অ্যাঞ্জেলেসে কাজ খুঁজছেন। তার অ্যাটর্নি মিস্টার ম্যাকলিনকে জিজ্ঞাসা করলেই ঠিকানা পাওয়া যাবে। ঠিক আছে মিস্টার ম্যাডক্স, বললেন লেফটেন্যান্ট। এখন থেকে কেস আমার হাতে নিলাম। সকল খবরাখবর আপনাকে জানানো হবে। আমার দিকে ফিরে বললেন, এই কেবিন আমি লক করে সিলগালা করে দেব। টিভি সেট যেরকম আছে ওরকমই থাক। আচ্ছা, মিসেস ডিলেনি কি তোমাকে সেট বিক্রি করতে বলেছিলেন? হ্যাঁ। বেশ, তার সাথে পরে কথা হবে। দরজার দিকে এগোতে এগোতে ম্যাডক্স বললেন, পোস্টমর্টেমের একটা রিপোর্ট আমাকে দেবেন কিন্তু। আমার দিকে তাকিয়ে বললেন, সাক্ষী হিসেবে আপনাকে দরকার হবে আমাদের মিস্টার রিগান। আপনি আমাদের জন্য যা কিছু করলেন সেজন্য ধন্যবাদ। কথাটি বলে তিনি আর হারমাস গাড়ি নিয়ে বিদায় হলেন। আমি আর লেফটেন্যান্ট রয়ে গেলাম। গাড়ি চলে যাওয়ার পর মুখ খুললেন লেফটেন্যান্ট। লোক একখান, পুলিশ অফিসার হলে তো ফাটিয়ে দিতেন। 1000 মাইল দূর থেকে খুনের গন্ধ পেয়ে গিয়েছেন। এই লোক কখনো ভুল করেনি, তাই সাবধান হয়ে কাজ করতে হবে। আমি এবার বরং এই জায়গা সিলগালা করে দেই। চাবি তো তোমার কাছে। তাকে চাবি দিয়ে দিলাম। ঠিক আছে রিগান, তোমার সাথে আদালতে দেখা হচ্ছে। প্যাসেজ ধরে পেছনের দরজার দিকে গান গুনগুন করে এগোতে শুরু করলেন তিনি। কেবিন থেকে বের হয়ে ট্রাক নিয়ে আমার কেবিনে চলে এলাম। 2 গ্লাস স্কচ গলায় ঢেলে স্নায়ুর উপর থেকে চাপ কমালাম আমি। চিন্তা করছি, গিল্ডার বিরুদ্ধে কি তারা কেস দাঁড় করাতে পারবে? আমি তো জানি ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে ডিলেনি। তাহলে তারা কিভাবে গিল্ডাকে দোষী সাব্যস্ত করবে, প্রমাণ করবে কিভাবে? ওকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে সামনে দাঁড়ানোর ইচ্ছাটা অনেক কষ্টে দমিয়ে রাখলাম। অপেক্ষা করে দেখি কি হয়। যদি দেখি পরিস্থিতি সম্পূর্ণ ওর বিপক্ষে চলে যাচ্ছে, তখন লেফটেন্যান্টকে সত্যি কথা বলে দেব। ওই দিন বিকালে গ্লেন ক্যাম্পে গেলাম। পার্কিং লটে ট্রাক রেখে ঢুকে পড়লাম জেফারসনের অফিসে। গিয়ে দেখি ডেস্কের পেছনে বিষণ্ণ মুখে বসে আছেন তিনি। হ্যালো রিগান, আসো, বসো। টেবিলের পাশে রাখা আপেলের জার থেকে 2 গ্লাসে জুস ঢেলে 1 গ্লাস আমার দিকে ঠেলে দিলেন। আমি চাচ্ছিলাম এসব যেন না ঘটে। যদি আমার জানা থাকতো ডিলেনি ইন্স্যুরেন্স পলিসি সাইন করে বসেছিলেন, তাহলে সবকিছু এত সোজাসাপটা ভাবে নিতাম না, ভালো করে তদন্ত করতাম। এখন কি খবর জানতে চাইলাম। ওনারা এখন পোস্টমর্টেম করাবেন। লস অ্যাঞ্জেলেস থেকে মেডিকেল অফিসার অ্যালিসন আসছেন। বেচারার লাশ গতকাল মাটি থেকে তোলা হয়েছে। আপনি জানেন, ম্যাডক্স মনে করেন মিসেস ডিলেনি নাকি এসব করেছে। নোট করলেন জেফারসন। তার সাথে একমত হতে পারছি না। ওই মেয়ে তো একটা মাছি মারতেই হিমশিম খাবে। 60 বছর ধরে লোকজনের সাথে ওঠা বসা করছি আমি। কে ভালো কে মন্দ বুঝতে পারি। মিসেস ডিলেনির পক্ষে এই কাজ সম্ভব নয়। আমারও তাই মনে হয়। আমার ধারণা খুন নয়, এটা আত্মহত্যা। মেয়েটা তাকে ছেড়ে দিয়েছিল। টাকা পয়সা সব ফুরিয়ে প্রায় ফতুর হয়ে গিয়েছিল মিস্টার ডিলেনি। সব মিলিয়ে তার পক্ষে এসব সহ্য করা সম্ভব হয়ে ওঠেনি। কোনোভাবে সে টিভির পেছনের কভার খুলে ফেলে। কিভাবে খুললো সেটা জানতে চেও না। হতাশাগ্রস্ত ব্যক্তিরা অনেক কিছু করে বসতে পারে, যেগুলো অন্য লোকদের কাছে অসম্ভব বলে মনে হয়। তারা কি মিসেস ডিলেনির সাথে কথা বলেছে? প্রশ্ন করলাম আমি। তাকে খুঁজে পাচ্ছে না। উধাও হয়ে গিয়েছে সে। উধাও হয়ে গিয়েছে? ড্রিঙ্ক শেষ করে বললাম। তাহলে ম্যাকলিন জানেন না কোথায় সে? না,
সর্বশেষ ম্যাকলিন তার কাছ থেকে একটি চিঠি পেয়েছিল, যাতে বলা হয়েছে বর্তমান রুম ছেড়ে দিয়ে সে নতুন রুম খুঁজতে অন্য কোথাও চলে যাচ্ছে। থাকার জায়গা পেলে জানাবে। সেটা হলো 3 দিন আগের কথা। এরপর তার আর কোনো খবর নেই। লেফটেন্যান্টের ধারণা ধরা পড়ার ভয়ে সে পালিয়ে গিয়েছে। তার গাড়ি নম্বর দিয়ে খোঁজ পাওয়া যায়নি। গাড়ি বিক্রি করে দিয়েছে। আধখোলা দরজার ওদিকের প্যাসেজ থেকে পা ফেলার ভারী আওয়াজ আসতেই আমরা সেদিকে তাকালাম। লেফটেন্যান্ট বোস। বিজয়ের উল্লাস তার চোখে ঝিলিক দিচ্ছে। ভেতরে এসে জেফারসনকে উদ্দেশ্য করে বললেন, জানি না খবরটা শুনে কেমন লাগবে আপনার। ডিলেনি লোকটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়নি। হাঁ করে তাকিয়ে রইলাম আমি। যা শুনছি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। জেফারসনেরও একই অবস্থা। কারেন্টে যদি শক না খেয়ে থাকে তাহলে কিভাবে মারা গেল সে? ব্যাঙের মতো আওয়াজ করে প্রশ্ন করলেন তিনি। তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। তার লাল লোমওয়ালা হাত দুটো ডেস্কের ওপর রেখে সামনে ঝুঁকে বললেন, সায়ানাইড খাইয়ে মেরে ফেলা হয়েছে তাকে। রাতের আকাশে ঝলসানো রুটির মতো ভেসে রয়েছে চাঁদ। তার মিষ্টি আলো এসে পড়েছে আমার কেবিনে বারান্দায়। বারান্দায় বসে সিগারেট ফুঁকছি। একটু আগে রাত 10টা বেজেছে। লেফটেন্যান্টের দেয়া খবরের ধাক্কা আমি এখনো সামলে উঠতে পারিনি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ডিলেনিকে আমি খুন করিনি। বিষ প্রয়োগে মারা গিয়েছে সে। খুন করেছি বলে এতদিন মনে যে অনুতাপ বোধ হচ্ছিল সেখান থেকে নিস্তার পেলাম। যাক, খুন করিনি আমি। আমি খুনি নই। আমাকে আর গ্রেপ্তার করা হবে না, আসামি হতে হবে না, জেলেও যেতে হবে না। স্বস্তি পাচ্ছি, অনেক স্বস্তি পাচ্ছি। খবরটা আমার জন্য যতটা ভালো, গিল্ডার জন্য ঠিক ততটাই ভয়াবহ। এক মুহূর্তের জন্যেও আমি বিশ্বাস করিনি ডিলেনিকে সে বিষ দিয়ে মারতে পারে। আমি নিশ্চিত জেফারসনের কথাই ঠিক। হাতের টাকা পয়সা সব শেষ হয়েছিল। তার উপর স্ত্রী ছেড়ে চলে যাওয়ার শোক সইতে না পেরে ডিলেনি আত্মহত্যাই করেছে। আচ্ছা, আমি যদি ডিলেনিকে খুন করার পরিকল্পনা না করতাম তাহলে তো ওই সময় ওর কেবিনে যেতাম না। কারেন্টের শক খেয়ে মারা যাওয়ার নাটকও সাজাতাম না। গিল্ডাও তখন এত সিরিয়াস খুনের কেসে অভিযুক্ত হতো না। সবকিছু অনেক সহজ হতো। ওকে বাঁচানোর জন্য চাইলে আমি এখনো সব সত্যি কথা পুলিশকে জানাতে পারি। অ্যাটেম্প্ট টু মার্ডার যথেষ্ট ভয়াবহ অপরাধ। কমপক্ষে 20 বছরের জেল হয়ে যাবে। ভাবতেই শরীর ঠান্ডা হয়ে এলো আমার। রাস্তা দিয়ে গাড়ি আসার আওয়াজ শুনে উঠে দাঁড়ালাম। বারান্দার রেইলের কাছে গিয়ে দেখলাম জেফারসনের পুরনো ফোর্ড এগিয়ে আসছে। ধীর পদক্ষেপে বারান্দায় উঠে আসলেন শেরিফ। আসুন, একটা ড্রিঙ্ক নিন, বললাম আমি। চেয়ারে বসতে বসতে আমি ওনার জন্য ড্রিঙ্ক তৈরি করে ফেললাম। তাকিয়ে দেখি গোঁফে তা দিচ্ছেন শেরিফ, চোখে বিষণ্ণতা। একটা জিনিস খেয়াল করে আশ্চর্য হয়ে গেলাম, আজ ওনার গায়ে শেরিফের স্টার নেই। পরিচয় হওয়ার পর থেকেই আজই প্রথম জেফারসনকে শেরিফ স্টার ছাড়া দেখলাম। আমার দিকে তাকিয়ে তিক্ত হাসি হাসলেন। আজ বিকালে চাকরি ছেড়ে দিয়েছি। বরখাস্ত হওয়ার চেয়ে নিজে থেকে সরে পড়াই মঙ্গল। অফিস থেকে অবসর নিয়েছেন? হ্যাঁ, অনেকদিন তো চাকরি হলো। চাকরির বয়স পার হয়ে যাওয়ার পরেও চাকরি করলাম। ড্রিঙ্কে চুমু দিলেন। সত্যি কথা বলতে এখন বিশ্রাম নিয়ে নিলাম। ঘরে বসে থেকে অন্যদের কাজ করা দেখব। খারাপ লাগছে, শেষ কেসটা ভালোভাবে শেষ করতে পারলাম না। দোষটা আমারই। আরো কয়েক বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। আমারও খারাপ লাগছে। শুধু মুখেই বললাম তা নয়, মন থেকে খারাপ লাগছে আমার। এখানে নিজেকে নিয়ে কথা বলতে আসিনি, আসল কথায় আসি। মিসেস ডিলেনির খবর কিছু শুনেছ? আমার শরীরে কাঁপুনি বয়ে গেল। না, কিছু শুনিনি তো। আজ বিকেলে তাকে লস অ্যাঞ্জেলেস থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাই খোদা, বলেন কি? স্বামীকে খুন করা এবং ইন্স্যুরেন্স কোম্পানির সাথে প্রতারণার চেষ্টা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করিয়েছে ম্যাডক্স। অবস্থা খুব খারাপ, রিগান। লক্ষ্য করলাম শেরিফ আজ আমার ছোট নাম ধরে ডাকলেন। অন্য সময় আমার ক্রিশ্চিয়ান নাম ধরে বলেন, সেটা বললেন না আজ।
কিন্তু সে তো ডিলেনিকে খুন করেনি। আমিও মনে করি সে খুন করেনি, কিন্তু লেফটেন্যান্ট তার বিরুদ্ধে শক্তপোক্ত কেস ঠুকে দিয়েছেন। সায়ানাইড কেনার কথা স্বীকার করেছে মিসেস ডিলেনি। কথাটি শুনে কঠিন ধাক্কা খেলাম। সে সায়ানাইড কিনেছিল? হ্যাঁ, তার ভাষ্য কেবিনের ছাদে নাকি বোলতার বাসা আছে। সেটাকে নষ্ট করার জন্য গ্লেইন ক্যাম্পের ফার্মেসি থেকে সায়ানাইড কিনে এনেছিল সে। দোকানেই তাকে সায়ানাইড দিয়ে পয়জন বুকে সাইন করিয়ে নেয়। কেবিনে এসে সায়ানাইড কেনার কথা ডিলেনিকে জানায় সে। পরদিন বোলতার বাসায় প্রয়োগ করবে বলে সেটা ডেস্কের ড্রয়ারে রেখে দেয়, কিন্তু পরদিন অন্য কাজে ব্যস্ত থাকায় সায়ানাইডের ব্যাপারটা ভুলে যায়। লেফটেন্যান্ট চেক করে দেখেছেন, হ্যাঁ সত্যি বোলতার বাসা রয়েছে, কিন্তু তাতে নাকি বিষ কেনার ব্যাপারটির সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এছাড়াও মৃত্যুর আগের দিন রাতে ডিলেনির সাথে তার ঝগড়া হয়েছিল, সেটাও সে স্বীকার করেছে। ডিলেনি তার গায়ে হাত তুলেছিল বলে জানিয়েছে। ডিলেনিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, এটাও স্বীকার করে নিয়েছে। লেফটেন্যান্টকে বলেছে ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলে ডিলেনিকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল সে। পরে যখন মিসেস ডিলেনি ছেড়ে বের হয়ে আসে, ডিলেনি তখন হতাশায় ডুবেছিল। তারপর গ্লেন ক্যাম্পে যাওয়ার পথে গাড়ির চাকা পাংচার হয়ে যায়। একা একা চাকা বদলাতে বেশ কিছু সময় লেগে যায় তার। এ সময় সে মন বদলে ফেলে। পঙ্গু স্বামীকে ছেড়ে যাওয়ার বিষয়টি তার বিবেকে বাধা দেয়, তাই কেবিনে ফেরার মনস্থির করে। কেবিনে ফেরার পথে তোমার সাথে দেখা হয়। তখন জানতে পারে তার স্বামী মারা গিয়েছে। এই হলো তার বক্তব্য। কথাগুলো যখন সে বলছিল আমি তখন উপস্থিত ছিলাম। আমি সবটুকু বিশ্বাস করেছি, কিন্তু লেফটেন্যান্ট করেননি। লম্বা এক দীর্ঘশ্বাস ফেললাম আমি। কেন উনি বিশ্বাস করলেন না? তার থিওরি হলো, যখন মিসেস ডিলেনি দেখল ডিলেনির টাকা পয়সা সব শেষ, তখন সে তাকে হত্যা করে ইন্স্যুরেন্সের 5,000 টাকা লুফে নেয়ার ফন্দি এঁটেছিল। ম্যাডক্সেরও একই ধারণা। যদিও ডিলেনির যে ইন্স্যুরেন্স করা ছিল এই কথাটি আগে থেকে জানতো বলে অস্বীকার করেছে মিসেস ডিলেনি। সমাধিস্থ করার পর তোমার কাছ থেকে প্রাপ্ত চিঠি দুটো থেকেই নাকি সে এই বিষয়টি প্রথম জানতে পারে। ম্যাডক্সের ভাষ্য, এই মহিলা ডাহা মিথ্যে বলছে। এর আগে বিয়ে করার পরপরই ডিলেনিকে দিয়ে জোর করে ইন্স্যুরেন্স। আমি জানি, এর আগে শুনেছি একবার। বাঁধ সাধলাম। কোনো বিচারকই তাকে দেখে এই কথা বিশ্বাস করবেন না। হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু সমস্যায় ঘি ঢেলে দিয়েছে এই টিভি সেট। ম্যাডক্স এবং লেফটেন্যান্ট দুজনই একমত, ডিলেনির পক্ষে কোনোভাবেই এই টিভির পেছনের কভার খোলা সম্ভব নয়। যদিও আমার ধারণা হতাশাগ্রস্ত হয়ে কোনো এক উপায়ে সে কভার খুলতে সক্ষম হয়েছিল। তবে বাকি সিদ্ধান্ত নেবেন বিচারক। কিন্তু আমার মাথায় একটি বিষয় কোনোভাবেই আসছে না। যদি ডিলেনি বিষ খেয়েই মারা গিয়ে থাকে, তাহলে বিষের গ্লাস কোথায় গেল? সতর্ক হয়ে শেরিফের দিকে তাকালাম আমি। কি বলতে চাইছেন? ফার্মেসি থেকে মিসেস ডিলেনির কাছে যে সায়ানাইড বিক্রি করা হয়েছিল সেটা ব্লক আকৃতির, মানে বিষ হিসেবে সেটাকে ব্যবহার করতে হলে পানি বা হুইস্কির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। সায়ানাইডে তাৎক্ষণিক মৃত্যু হয়। বিষ মুখে যাওয়া মাত্রই ডিলেনির মৃত্যু হওয়ার কথা। আর তাই যদি হয়ে থাকে, তাহলে তো তার পাশে গ্লাস পড়ে থাকার কথা। কিন্তু কই, মিসেস ডিলেনির জন্য এই ব্যাপারটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। লেফটেন্যান্টের ধারণা, বিষ খাইয়ে খুন করার পর সেই গ্লাসটাকে গায়েব করে দিয়েছে মিসেস ডিলেনি। এভাবেই বেশিরভাগ খুনিরা ভুল করে থাকে। আমার পরিষ্কার মনে পড়ল, ডিলেনির পাশে একটা গ্লাস পড়েছিল। খানিকটা ভয় পেলাম। আমি গ্লাসটি ধুয়েছি স্বীকার করলে বিচারক আবার বাড়তি সন্দেহ করে বসবেন কি না। একটা গ্লাস তার পাশে পড়েছিল, আমি ওটা ধুয়ে কাপবোর্ডে রেখে দিয়েছিলাম। সিধে হয়ে বসলেন জেফারসন, তাকালেন আমার দিকে। এটা কি সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এরকম সিরিয়াস বিষয় নিয়ে মিথ্যা বলার প্রশ্নই আসে না। আমি জানি না কেন ওটা করতে গেলাম। মনের অজান্তেই হয়তো আমি চাইছিলাম না আদালতে ফাঁস হয়ে যাক। মিসেস ডিলেনির স্বামী মদ্যপ ছিলেন। সে যাই হোক, গ্লাসটি আমি ধুয়েছি, এটাই সত্যি। চেয়ারে পিঠ ঠেকিয়ে গোফে হাত বুলাতে শুরু করলেন জেফারসন। আমি তো আর এখন আইনের লোক নই। আমি যাই বলি না কেন,
তাতে কিছু যায় আসে না। এই গল্প লেফটেন্যান্ট বিশ্বাস করবেন বলে মনে হয় না। আদালতেও টিকবে কিনা সন্দেহ। কিন্তু আপনাকে বললাম তো, এটাই সত্যি। আমার গলার আওয়াজ চড়ে গিয়েছে। কোর্টে গিয়ে জবানবন্দি দিতে রাজি আছি আমি। চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন তিনি, এইমাত্র যা বললাম রিগান, আমি আর আইনের লোক নই, তাই আমার কথায় এখন আর কিছু আসে যায় না। কিন্তু এখনো যদি আমি শেরিফ থাকতাম, তাহলে তোমাকে আর মিসেস ডিলেনিকে নিয়ে ভাবতাম। কি বোঝাতে চাইছেন আপনি? চটে গেলাম আমি, যদিও প্রশ্নটা করেই নিজেকে সামলে নিয়েছি। মাইন্ড করো না, যা বললে এটাই যদি করতে চাও, তাহলে লস অ্যাঞ্জেলেসে গিয়ে মিসেস ডিলেনির অ্যাটর্নি মিস্টার ম্যাকলিনের সাথে দেখা করো। সে বেশ স্মার্ট, কিভাবে ব্যাপারটা সামলাতে হবে তার জানা আছে। করবে সেটা? হ্যাঁ, কিন্তু আমি বুঝলাম না। লেফটেন্যান্টকে গ্লাস খোঁজার ব্যাপারে আগ বাড়িয়ে কিছু না বলাই ভালো। আমাকে বাধা দিয়ে অন্যদিকে তাকিয়ে বলে যাচ্ছেন জেফারসন, যদি সে জিজ্ঞাসা করে তবেই বলবে। আগে ম্যাকলিনের সাথে আলাপ করো। এবার ঝট করে কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তাকে যাই বলো না কেন, আত্মবিশ্বাসের সাথে বলো। জেফারসনের স্থির দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। সহ্য করতে পারছিলাম না আমি। আগামীকাল তার সাথে দেখা করব। আমার কথা শেষ হতেই উঠে দাঁড়ালেন জেফারসন। আমার মনে হয় না মেয়েটা ডিলেনিকে খুন করেছে। দেখতে শুনতে ভালো এরকম মেয়ে এ ধরনের কাজ করতে পারে না। কিন্তু পরিস্থিতি বড্ড খারাপ। যদি ডিলেনি সেটের কভার না খুলে থাকে, কেউ না কেউ তো খুলেছে, আর সেই কেউটা হলো কোনো পুরুষ। কোনো নারী ওই কাজে হাত দিতে যাবে না। বেঁচে গিয়েছি আমি, অবসর নিয়েছি। আমাকে আর এই কেসের তদন্তে নামতে হচ্ছে না। নট করে বারান্দা থেকে নেমে ফোর্ডে চড়ে বিদায় হলেন জেফারসন। দৃষ্টিসীমা পার হয়ে যাওয়ার পর আমার মনে হলো, আজকে বিদায়ের সময় হাত মেলাননি শেরিফ। আমার সাথে তার পরিচয়ের পর এমনটা আজ প্রথম ঘটল। পরদিন সকালে আমি মিস্টার জর্জ ম্যাকলিনের সাথে দেখা করতে লস অ্যাঞ্জেলেস গেলাম। ডিলানির পাশে পড়ে থাকা গ্লাসটি পাওয়ার ঘটনাটি বললাম তাকে। চুপচাপ শুনলেন তিনি। মূল কথা শেষ করে আমি বললাম, এই ঘটনাটা পুলিশকে জানালে মিসেস গিল্ডার জন্য বেশ সুবিধাই হবে, তাই না? কতটা সুবিধা হবে তা তো বলতে পারছি না, তবে ওনার উপকার হবে এটা নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয় হলো, এটা আপনার আরো আগে মনে পড়ল না কেন? ডিলেনি সাহেবকে যেহেতু বিষ প্রয়োগে খুন করা হয়েছে, তাই এই ঘটনার গুরুত্ব ব্যাপক। আমি চাই এক্ষুনি আপনি পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে আমাকে যা যা বললেন সেগুলো বলে ফেলুন। আপনাকে জিজ্ঞাসাবাদ করার আগেই পুরো ঘটনাটা পুলিশকে জানিয়ে দেয়া খুবই জরুরি। এখনই যাব। আমি উঠে দাঁড়ালাম। দাঁড়ান মিস্টার রিগান। তার সতর্ক ধূর্ত চোখের দৃষ্টি আমার উপর স্থির হয়ে রয়েছে। আপনাকে সতর্ক করে দেয়া প্রয়োজন বোধ করছি। যে ধরনের জবানবন্দি আপনি দিতে চাচ্ছেন, এটা তখনই গ্রহণযোগ্য হবে যদি আপনি নিরপেক্ষ হয়ে কাজ করেন। এখন প্রশ্ন হলো, আপনি কি নিরপেক্ষ? ইচ্ছা থাকা সত্ত্বেও তার চোখের উপর চোখ রেখে কথা বলতে পারলাম না। যদি আপনি মনে করেন এই জবানবন্দির মাধ্যমে আমি মিসেস ডিলেনিকে মুক্ত করতে চাই, তাহলে বলবো আমি নিরপেক্ষ নই। আসলে ওভাবে বলতে চাইনি, তীক্ষ্ণ কণ্ঠে বললেন ম্যাকলিন। গ্লাস পাওয়ার ব্যাপারটা লেফটেন্যান্টকে বলা মাত্র আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। আপনার এই জবানবন্দি মিসেস ডিলেনির বিরুদ্ধে করা কেসের গতিপথ বদলে দিতে পারে। কারণ যে জবানবন্দি দিতে চাচ্ছেন, এটার কোনো যথাযথ প্রমাণ হাজির করতে পারছেন না বা করবেন না। লেফটেন্যান্ট সন্দেহ করে বসবেন মিসেস ডিলেনিকে রক্ষা করার জন্য মিথ্যা বলছেন আপনি। আপনার এবং মিসেস ডিলেনির মধ্যে কোনো যোগসূত্র আছে, এমনটা ভেবে বসলেও অবাক হব না। শুধু ভেবেই তিনি ক্ষান্ত হবেন না, শেকড়ের অনুসন্ধান করে ছাড়বেন। এখন বলুন, তার কি ওই ধরনের কোনো তথ্য প্রমাণ পাওয়ার কোনো সম্ভাবনা আছে, যেটাতে প্রমাণ হয়ে যেতে পারে আপনি মিসেস ডিলেনির পক্ষ নিয়ে কথা বলছেন? ইটালিয়ান রেস্টুরেন্টে যাওয়ার কথা মনে পড়ে গেল আমার। কোন দুঃখে যে সেদিন গিল্ডাকে নিয়ে ওখানে খেতে গিয়েছিলাম। মিসেস ডিলেনির সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এক সন্ধ্যায় তাকে নিয়ে
আমি একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। ব্যাস ওই একদিনই। আপনাদের পরিচিত কারোর সাথে দেখা হয়েছিল? না, জায়গাটা মেইন রোড থেকে বেশ দূরে। আমি নিশ্চিত পরিচিত কেউ আমাদের দেখেনি। কিছুক্ষণ ভেবে শ্রাগ করলেন মিস্টার ম্যাকলিন। তাহলে দেখা যাচ্ছে ঝুঁকি নিতেই হচ্ছে আমাদের। লেফটেন্যান্ট যদি মিসেস ডিলেনির সাথে আপনার সম্পর্ক নিয়ে কিছু জিজ্ঞাসা করে বসেন, সেক্ষেত্রে আপনার সাথে ওনার সেই রেস্টুরেন্টে যাওয়ার ঘটনাটি বলে দেয়াই ভালো। কারণ আপনারা দুজনে কখনো বাইরে যাননি এই কথা লেফটেন্যান্টকে বলে ফেলার পর উনি যদি খুঁজে বের করে ফেলেন আপনি মিসেস ডিলেনির সাথে একদিন রেস্টুরেন্টে গিয়েছিলেন, তাহলে কিন্তু অবস্থা ভয়াবহ রূপ ধারণ করবে। দেখছেনই তো মিসেস ডিলেনির অবস্থান খুবই নাজুক। আমি ওনার অতীতের ঘটনার সাথে ফ্যাক্ট মিলিয়ে নেয়ার কথা বলছি। যদিও আদালতে ওনাকে সতীসাধ্যী স্ত্রী হিসেবে উপস্থাপনের জোর চেষ্টা করব, যে কিনা নানা নির্যাতন সত্ত্বেও পঙ্গু স্বামীর সাথে 4 বছর ধৈর্যের সাথে সংসার করেছে। ঘটনাক্রমে স্বামী ছেড়ে দেওয়ার পরিকল্পনা করলেও বিবেকের তাড়নায় সে আবার ফিরে আসার মনস্থির করেছিল, এটাও তুলে ধরব। এতে বিচারকের সামনে মিসেস ডিলেনির একটি সুন্দর শুভ্র চরিত্র দাঁড় করানো সম্ভব হবে বলে মনে করছি আমি। কিন্তু ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যদি আদালতে প্রমাণ করতে পারেন মিসেস ডিলেনির অতীত ভালো নয়, স্বামীর সাথে বিশ্বাসঘাতকতার রেকর্ড আছে তার, সেক্ষেত্রে তাকে বাঁচানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনার কি মনে হয় তাকে বাঁচাতে পারবেন আপনি? উদ্বিগ্ন হয়ে জানতে চাইলাম আমি। বলতে পারছি না, তবে উনি যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারতেন তাহলে লসন হান্টকে ওনার পক্ষ হয়ে লড়ার ব্যবস্থা করে দিতে পারতাম। আমার মনে হয় এ ধরনের কেসে হান্টের মতো লোকের উপস্থিতি প্রয়োজন। কত খরচ হবে? 5,000-এর মতো। আপনার ধারণা সে তাকে বাঁচাতে পারবে? যদি সে না পারে তাহলে আর কেউ পারবে না। ঠিক আছে, ভাড়া করুন। কোনো রকম ইতস্তত না করে বললাম আমি। আমার দিকে চোখ তুলে তাকালেন ম্যাকলিন। কি বলতে চাইছেন? বললাম ওনাকে ভাড়া করুন, বিল আমি দেব। তার মানে আপনি মিসেস ডিলেনির পক্ষে ভাড়া করার জন্য টাকা দিতে চাচ্ছেন? এই কথাটির মাঝে এক ধরনের সূক্ষ্ম বক্তব্য ছিল। হ্যাঁ, আমি 5,000 পর্যন্ত যেতে পারবো, এর বেশি নয়। এই টাকা জোগাড় করতে হলে আমাকে অনেক কিছু বিক্রি করতে হবে। আমি সেসবের পরোয়া করি না। গিল্ডাকে এই ভেজাল থেকে উদ্ধার করতেই হবে আমাকে। মিসেস ডিলেনির পক্ষে টাকা দিয়েছেন, এটা প্রকাশ পেলে আপনার ক্ষতি হতে পারে জেনেও টাকা দিতে চাচ্ছেন আপনি? এটা নিয়ে অন্য কারো সাথে কথা বলার মতো আহাম্মক আমি নই। আপনি হান্টকে আনবেন, আমি টাকা দেব। ঠিক আছে, তার সাথে দেখা করব। তো আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আমার টেলিফোন নম্বর দিলাম। নাম্বার লিখে নেবার পর সে বলল, এবার আপনি পুলিশ হেড। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খেয়াল করলাম আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছেন তিনি। গায়ে মাখলাম না। ওখান থেকে বের হয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হলাম। লেফটেন্যান্ট বোসের সাথে দেখা করতে চেয়ে আমার বেশ নার্ভাস লাগছিল। নার্ভাসনেসের পরিমাণটা আরও বেড়ে গেল যখন তার অফিসে পৌঁছে গেলাম। জানালার কাছে দাঁড়িয়ে গাড়ি চলাচল দেখতে দেখতে ধূমপান করছিলেন তিনি। ভেতরে ঢুকতেই ঘুরে তাকালেন। হ্যালো রিগান, বলো তোমার জন্য কি করতে পারি? ডিলেনি সাহেবের মৃত্যুর ব্যাপারে আমি কিছু বলতে চাই। যখন তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাই তখন তার পাশে একটা খালি গ্লাস পড়েছিল। আমি সেটা ধুয়ে রান্নাঘরের কাপবোর্ডে তুলে রেখেছিলাম। স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন লেফটেন্যান্ট। কঠিন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। ওটা করতে গেলে কেন? আমি জানি না। ডিলেনি সাহেবের ওই অবস্থা দেখে বেশ ধাক্কা খেয়েছিলাম। জেফারসনের জন্য অপেক্ষা করতে করতে কাজটি করে ফেলেছি। গ্লাসের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। হাতে তুলে নিয়ে কি করব ভাবতে ভাবতে নিজের অজান্তেই ধুয়ে ফেলেছি। বিষয়টা আজ সকালে মনে পড়েছে, আগে বলতে ভুলে গিয়েছিলাম। লেফটেন্যান্টের চেহারা রক্তবর্ণ ধারণ করল। মশকরা করছো? গর্জে উঠলেন তিনি। না, আমি বলছি ডিলেনি সাহেবের বডির পাশে ড্রিঙ্কের একটা খালি গ্লাস পড়েছিল। আমি কোনো মশকরা করছি না। তুমি বলতে চাচ্ছ এই ঘটনা তোমার এইমাত্র মনে পড়েছে? হ্যাঁ, তাই।
মিসেস ডিলেনির জন্য বেশ উপকার হবে, তাই না? তাই নাকি? হলে হোক। ঘটনাটি মনে পড়ে গেল আমার, তাই সোজা আপনার কাছে চলে এলাম। তাই? ডেস্কের পাশে চলে এলেন তিনি। শোনো রিগান, যদি তুমি মিথ্যে বলে থাকো তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে, আর আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করলাম। কেন মিথ্যে বলতে যাব আমি? গ্লাসটি পড়ে থাকতে দেখেছিলাম। এখন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সেটা আপনার ব্যাপার। আমার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। তারপর বললেন, ঠিক আছে। দরজার কাছে গিয়ে তার সার্জেন্ট হপকিন্সকে ডাকলেন। এক্ষুনি বের হব আমরা। তুমি গ্লাসটি কোথায় পড়ে থাকতে দেখেছিলে আর তারপর ধুয়ে কোথায় রেখেছ আমাদেরকে দেখিয়ে দেবে। হপকিন্স লোকটি বেশ হ্যাংলা পাতলা, সামনের দিকে খানিকটা ঝুঁকে থাকে। ভেতরে এলো। আমরা এখন ডিলেনির কেবিনে যাচ্ছি। এই জোকারটার সবেমাত্র মনে পড়েছে সে নাকি ডিলেনির লাশের পাশে একটা খালি গ্লাস পড়ে থাকতে দেখেছিল। তারপর গ্লাসটি সুন্দর করে ধুয়ে কোথাও রেখে দিয়েছে। চিন্তা করতে পারো? ঘটনা সত্যি নাকি? আমার দিকে অবাক দৃষ্টি ফেলে বলল হপকিন্স। চলো গিয়েই দেখি, কঠোর কণ্ঠে বললেন লেফটেন্যান্ট। গ্লেন ক্যাম্প থেকে ডিলেনির কেবিন পর্যন্ত পুরো রাস্তা আমরা চুপচাপ এলাম। পুলিশ কারের পেছনে বসেছিলাম আমি। লেফটেন্যান্ট আর হপকিন্স সামনে বসেছিল। পুরো রাস্তা অস্বস্তিতে ভুগতে ভুগতে এলাম। সামনে বসে থাকা দুজন ব্যক্তি যে আমার ব্যাপারে খুব একটা ভালো ধারণা পোষণ করছে না, সেটা তাদের এই নীরবতা থেকে সহজেই অনুমান করতে পারছি। কেবিনে পৌঁছে ওদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক কোন জায়গাটায় গ্লাসটি পড়ে থাকতে দেখেছিলাম আমি। তারপর রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিলাম ধুয়ে কোথায় রেখেছি। লেফটেন্যান্ট আমাকে গ্লাস স্পর্শ করতে দিলেন না। একটা রুমালে সাবধানে জড়িয়ে সংগ্রহ করলেন। আমি একদম ধুয়ে রেখে দিয়েছি বললাম আমি। এতবার বলার দরকার নেই, প্রথমবার যখন বলেছ তখনই কানে ঢুকেছে। গ্লাসটা নিয়ে তিনি হপকিন্সকে দিলেন। হপকিন্স সেটা একটা আর্দ্রতা নিরোধক স্বচ্ছ ব্যাগে নিয়ে নিজের পকেটে রেখে দিল। ঠিক আছে রিগান। লেফটেন্যান্টের গলায় হঠাৎ পুলিশি জেরার সুর। এই মহিলার সাথে তোমার সম্পর্ক কি? এই প্রশ্নটি হতে পারে ভেবে তৈরি ছিলাম আমি। কিছুই না, আমার এক গ্রাহকের স্ত্রী, এ পর্যন্তই। তাই? বিদ্রুপ সূচক হাসি দেখা দিল তাঁর ঠোঁটে। মহিলার ওরকম খাসা শরীর, তারপরেও। শোনো, টিভি বিক্রি করতে এসে তুমি তার প্রেমে পড়ে গিয়েছিলে, তাই তো? তোমার জায়গায় আমি হলেও প্রেমে পড়তাম। প্রেমে পড়ার সব উপকরণ তার মাঝে আছে, আর তুমি জানতে সে কোনো ভালোবাসা পাচ্ছে না, তাই সুযোগটা নিলে, তাই না? ইচ্ছে করছিল ব্যাটার মুখে কষে একটা ঘুষি লাগিয়ে দিই, কিন্তু নিজেকে সংবরণ করলাম। বুঝতে পারছি আমাকে উস্কে দিয়ে কথা বের করার পায়তারা করছেন লেফটেন্যান্ট। আপনি ভুল বলছেন, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি বলছি আছে। তার ছোট চোখ দুটো ঝলমল করছে। কসম করে বলতে পারবে কখনো তাকে নিয়ে বাইরে বেরোনি? কখনো তাকে নিয়ে বিছানা গরম করনি? কখনো তাকে একা নিজের মতো করে পাওনি? চট করে মিস্টার ম্যাকলিনের সতর্কবাণী মনে পড়ল আমার। গিল্ডাকে নিয়ে ইটালিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার ঘটনা যদি চেপে যায় আর লেফটেন্যান্ট সেটা যদি বের করে বসে, তাহলে ভয়াবহ অবস্থা হবে। কিন্তু এটা এখন বলা যাবে না। এখন কিছু বললেই আমাদের সম্পর্কের আগা গোড়া আমার মুখ দিয়ে স্বীকার করিয়ে ছাড়বে সে। তারপর সম্পর্কের সত্যতা নিয়ে গিল্ডার কাছে প্রশ্ন তুলবে। গিল্ডা যে সেটা অস্বীকার করবে বলাই বাহুল্য। তার চেয়ে বরং লেফটেন্যান্ট পারলে নিজেই খুঁজে বের করুক। এতটুকু ঝুঁকি আমাকে নিতেই হচ্ছে। আমি কসম করে বলছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর অন্যদিকে মুখ ঘুরালেন তিনি। তোমার দোহাই লাগে রিগান, আশা করি মিথ্যে বলছো না। তবে আমি চেক করে দেখব। যদি দেখি তুমি মিথ্যে বলেছ, তাহলে তোমাকে 15 বছর জেলের ভাত না খাইয়ে ছেড়েছি তো আমি আমার ব্যাজ খুলে ফেলব। বুঝলাম বেশ ভয়ঙ্কর হয়ে গেল ব্যাপারটা। যা ইচ্ছে করতে পারেন লেফটেন্যান্ট, পারলে সবকিছু উল্টে ফেলুন। হঠাৎ দাঁত বের করে হাসলেন তিনি।
ঠিক আছে রিগান, মনে হয় গ্লাস ফেলে রাখার মতো বোকামি ওই মহিলা করেনি। আমি সবসময় মনে করেছি গ্লাসটা ওখানে ছিলই না। বেশ, সে যাই হোক, সেটা আমরা দেখব। চলো তোমাকে নামিয়ে দেই।